স্টুডেন্টস, শীতের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ নেফ্রোলজির ভাইভা কোশ্চেন সলভ ক্লাসে। তো আজকে আমরা দেখি কতটুকু আগাতে পারি। আমাদের আসলে বিগত 2-3টা ক্লাসেই যেগুলি ডিসকাস করা হয়েছে এগুলি বারবার রিপিট হচ্ছে বা রিপিট হবে, অনেকটা এরকমই আমরা দেখতে পাবো আর কি, কারণ কোশ্চেনগুলি বারবার ফিরে ফিরে আসবে। তো আমরা একই রকম কোশ্চেনগুলি হয়তো আজকে একটু স্কিপ করে গিয়ে নতুন কিছু আছে কিনা দেখার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করছি। 15 years old boy with scabies presented with swelling of face and body with suppression of urine for 4 days. Write down the management plan for him. আচ্ছা, তাহলে এই ধরনের কোশ্চেন, এই ধরনের কথাবার্তা আমরা এর আগেও বলেছিলাম। হুম, যে আমরা আসলে এটাকে মনে করতে পারি যে এটা কোশ্চেনটা করাই হয়েছে খুব টিপিক্যাল একটা প্রেজেন্টেশন নিয়ে। সেটা হচ্ছে যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। হুম, তো আমরা একটা কথা এর আগেও বলেছি, আজকেও বলি, যে স্ক্যাবিস itself cannot produce post streptococcal glomerulonephritis. It should be infected scabies. তাহলে এখানেও একটু ফাঁক রয়ে গেছে যে 15 ইয়ার্স ওল্ড বয় উইথ স্ক্যাবিস। আসলে এটা স্ক্যাবিস যদি সেকেন্ডারি ইনফেকশন হয় উইথ স্ট্রেপ্টোকক্কাস, কিছু কিছু স্ট্রেইন আছে, এগুলো তোমাদের জানার দরকার নাই, যেমন 47, 49, 55, 57, এরকম ডিফারেন্ট স্ট্রেইনের স্ট্রেপ্টোকক্কাস আছে যেগুলি যদি স্কিনের সেকেন্ডারি ইনফেকশন করে। স্ক্যাবিস আবার ইনফেক্টেড হতে পারে বাই স্ট্রেপ্টোকক্কাস স্পেসিফিক কিছু স্ট্রেইন দিয়ে, এবং ইনফেক্টেড হলে আফটার 4 to 6 উইকস আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস, বা যেটাকে আমরা কমনলি আমাদের আমাদের পরিচিত হচ্ছে এজিএন নামে, যদি আমরা নেফ্রোলজিস্টরা এজিএন টার্মটা খুব বেশি ইউজ করি না, কিন্তু এজিএন টার্ম যদি বলা হয় সাধারণত একটা প্রোটোটাইপ হিসাবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাস গ্লোমেরুলোনেফ্রাইটিসকেই ধরা হয়। এটা বহুল প্রচলিত আমাদের দেশে, আমাদের এক্সামিনার এক্সামিনি সবার কাছে। সো এটা অবশ্যই শুধুমাত্র স্ক্যাবিস না, ইনফেক্টেড স্ক্যাবিস হতে হবে। দিস ইজ ওয়ান। আর প্রেজেন্টেশনটা কি ছিল? সোয়েলিং অফ ফেস বডি উইথ সাপ্রেশন অফ ইউরিন। তার মানে কি অলিগুরিয়া আছে, ইডিমা আছে ফর 4 days। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট প্ল্যান ফর হিম। আমি আবারও বলি, এটা একটা নেফ্রাইটিক ইলনেস। নেফ্রাইটিক ইলনেসে 4 ধরনের সিমটম কমপ্লেক্স। সিনড্রোম মানে তো আসলে কতগুলি সিমটম কমপ্লেক্স মিলে সিনড্রোম হয়। তো এইখানে কি কি থাকে নেফ্রাইটিসে? নেফ্রাইটিক সিনড্রোম কখন বলবো আমরা? এডিমা থাকবে, অলিগুরিয়া থাকবে, আর হচ্ছে হাইপারটেনশন আর হেমাচুরিয়া থাকবে। এই তো রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট প্ল্যান ফর হিম। এই বাচ্চাটার জন্য আমাদের ম্যানেজমেন্ট কি হবে? বেসিক্যালি এই পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এরা যখন আমাদের কাছে প্রেজেন্ট করে অলরেডি ইনফেকশন রিজলভ হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস, কারণ স্কিন ইনফেকশনের 4 থেকে 6 সপ্তাহ পরে এসে জিএন প্রেজেন্টেশন হয়। এটা একটা ইমিউনোলজিক্যাল ম্যানিফেস্টেশন, আমরা সবাই জানি। প্যাথোফিজিওলজি আর আমি বলছি না, এটা আমরা ইমিউনোলজি যখন পড়েছি তখন থেকে এটা বারে বারে পড়ে আসছি, তাই না? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন টাইপ 3। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। কথা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট কি হবে এই বাচ্চাটার জন্য? ম্যানেজমেন্ট খুব সহজ। মোস্ট অফ দ্য কেসেস, মোর দ্যান 95% কেসেসে এটা হচ্ছে কমপ্লিটলি রিজলভ হয়ে যায়, সেলফ লিমিটিং বলা হয়। কিন্তু আমাদেরকে কিছু সাপোর্ট দিতে হয় এই পেশেন্টকে। কারণ কি, তার দেখা যাচ্ছে যে ইউরিন আউটপুট কম হচ্ছে, তার বডি সোয়েলিং হয়ে গেছে, তার হাইপার টেনশন আছে, হেমাচুরিয়া আছে। তো খুব সক্ষমভাবে আমাদেরকে হাইপার টেনশনটা ম্যানেজ করতে হবে এই পেশেন্টটার। হাইপার টেনশনটাকে কন্ট্রোল রাখতে হবে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি ফর হাইপার টেনশন। আমরা যেহেতু অলিগিউরিয়া থাকে, সাথে হাইপার টেনশন আছে, আমরা একটু ফুসেমাইড টাইপ ডায়াবেটিক্স ইউজ করি। ইউজুয়ালি ফুসেমাইড। আমরা সল্ট অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন করি। আমরা পেশেন্টকে কমপ্লিট বেড রেস্ট দিই। যদি কোনো ইনফেকশনের ফোকাস থাকে মনে হয়, তাহলে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, স্পেশালি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি। ইভেন সেফট্রিয়াক্সন ইউজ করা যেতে পারে। তো ইনফেকশন কন্ট্রোল অলরেডি হয়েই যায় বাই দিস টাইম। যে সময়ের মধ্যে আসলে জিএন নিয়ে আসে, গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আসে, এর মধ্যে ইনফেকশন কন্ট্রোল হয়ে যায়। সো
মেইন ট্রিটমেন্টটা কি? বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট। আমরা জানি বেড রেস্ট দিলে কি হবে? রিনাল ব্লাড ফ্লো বাড়বে, ইউরিন আউটপুট বাড়বে, জিএফআর বাড়বে। সো কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা কি? সেটা হলো যে পেশেন্টের একটু হ্যাঁ, সরি, একটু আমার একটা কল এসছে, আমি একটু কথা বলে নিই। হ্যালো, ওয়ালাইকুম। কালকে? আচ্ছা আচ্ছা, আমি পরে জানাচ্ছি। ওকে। হুম। সরি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। একই কোশ্চেন বারবার আসবে, এখানেই বলে দিলাম। তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন, ব্লাড প্রেশার কন্ট্রোল, স্পেশালি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের প্রেজেন্টেশনে। আর হচ্ছে ডায়াবেটিক্স ইউজ করি, ফুসেমাইড। হ্যাঁ, এবং 95% কেস এটা সেলফ লিমিটিং। সাপোর্টিভ ম্যানেজমেন্টেই পেশেন্ট ভালো হয়ে যায়। Next question: a 18-year-old boy presented with scanty micturition with smoky urine, generalized edema, 160 over 100 millimeter of mercury blood pressure. What is your diagnosis? Mention the complications that may occur in this patient. How will you differentiate acute nephritic illness from nephrotic syndrome? এটা একই ধরনের প্রশ্ন, এখানে দুটো জিনিস যোগ করা হয়েছে। একটা হচ্ছে যে ওই যে বাচ্চাটারই, এটা একটা 18 বছরের ইয়ং বয়, তার সাথে কি অ্যাড করা হয়েছে? হাইপারটেনশন। আমি তো আগের কোশ্চেনে বললাম হাইপারটেনশন থাকে। তো ডায়াগনোসিস কি? এটা ওই নেফ্রাইটিক ইলনেস। হ্যাঁ, তো নেফ্রাইটিক ইলনেস, কারণ তার স্ক্যান্ডি মিক্সচারেশন, স্মোকি ইউরিন। স্মোকি কথাটার অর্থ হচ্ছে হেমাচুরিয়া, জার্নালাস ইডেমা, হাইপারটেনশন। দ্যাট ইজ দ্য নেফ্রাইটিক ইলনেস। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে হাইপারটেনশনের কমপ্লিকেশন, হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি মোস্ট কমন। এছাড়া রেনাল ফেলিয়ার ডেভেলপ করে টু সাম এক্সটেন্ট কিছু কিছু পেশেন্টের। How will you differentiate acute nephritic illness from nephrotic syndrome? নেফ্রাইটিক ইলনেসে আমরা চারটা প্রেজেন্টেশন বললাম। একটা হচ্ছে অলিগুরিয়া, ইডিমা, নেফ্রাইটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, দ্যাট ইজ দ্য 1 to 2 গ্রাম পার ডে, এইরকম প্রোটিনিউরিয়া হয়। মোট কথা নন নেফ্রোটিক রেঞ্জ, অত বেশি হয় না, তার চেয়ে কম হয়। আর একটা হচ্ছে হলো হাইপার টেনশন থাকে। ঠিক আছে। আর নেফ্রোটিক সিন্ড্রোমের তো আমরা প্রেজেন্টেশন করি, জানি নেফ্রোটিক সিন্ড্রোম কম্প্রাইজেস ইনটু, কমন থিং হচ্ছে জেনারেলাইজড ইডিমা থাকে, এখানে আরো বেশি ইডিমা থাকে, অ্যানাসার্কা থাকে। তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমে ইডিমাটা আরো বেশি হয়, অ্যানাসার্কা আকারে আসে। নাম্বার 2 আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3.5 গ্রাম পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া ইন 24 আওয়ার্স। তাহলে এটা একটা হিউজ প্রোটিনুরিয়া থাকে, এবং এত বেশি প্রোটিনুরিয়া থাকার কারণে হাইপো অ্যালবুমিনেমিয়া এবং জেনারেলাইজড ইডিমা হয়। ঠিক আছে, হাইপোঅ্যালবুমিনেমিয়া অ্যান্ড জেনারেলাইজড ইডেমা। আর এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে হাইপার কোয়াগুলেবল স্টেট। তাহলে নেফ্রাইটিক ইলনেস আর নেফ্রোটিক ইলনেসে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, কম সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে একটাতে নেফ্রোটিক রেসপোর্টিনিউরিয়া থাকবে, নেফ্রোটিক সিনড্রোমে হিউজ প্রোটিনিউরিয়া, হেভি প্রোটিনিউরিয়া, সেটা হচ্ছে 3.5 গ্রাম বা তার বেশি। আর নেফ্রাইটিক ইলনেসে প্রোটিনিউরিয়া থাকবে, বাট নট মাচ, নট সাচ। নেফ্রোটিক রেঞ্জ অত বেশি কভার করবে না, তার চেয়ে কম থাকবে। অনেক সময় নেফ্রোটিক রেঞ্জের কম প্রোটিনিউরিয়াকে আমরা অনেক সময় নন নেফ্রোটিক বলি। ঠিক আছে। আর নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশনে হেমাচুরিয়া বলা নাই, নেফ্রাইটিক সিনড্রোম হতে গেলে হেমাচুরিয়া থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশনে হাইপারটেনশন বলা নাই, নেফ্রাইটিক ইলনেসে হাইপারটেনশন থাকতে হবে। হ্যাঁ। আর দুইটা জিনিস, একটা হাইপোঅ্যালবুমিনিয়া এবং ডিসলিপিডেমিয়া, হাইপারকোয়াগুলেবল স্টেট, এগুলি নেফ্রাইটিক ইলনেসে হয় না। অনেক সময় নেফ্রাইটিক ইলনেস বা নেফ্রাইটিক সিনড্রোমের পেশেন্টগুলি নেফ্রোটিক প্রোটিনুরিয়া ডেভেলপ করতে পারে ওভার এ পিরিয়ড অফ টাইম। অনেক সময় ওভারল্যাপিং হয়। যেমন লুপাস নেফ্রাইটিস, এই ডিজিজটা নেফ্রাইটিক ইলনেস হিসেবে প্রেজেন্ট করতে পারে, নেফ্রোটিক রেসপোর্টিনিউরিয়াও হতে পারে। হ্যাঁ, ডেভিসনে দেখো একটা সুন্দর একটা ছবি দেয়া আছে, যে এক পাশে নেফ্রোটিক সিনড্রোম, এক পাশে নেফ্রাইটিক সিনড্রোম, এবং দেখবা যে
কোনো ডিজিজ দেয়া আছে নেফ্রোটিকের দিকে যায়, যেমন মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, তারপরে হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। কিছু কিছু ডিজিজ দেয়া আছে একদম নেফ্রাইটিকের দিকে বেশি বেশি, যেমন পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট ইনফেকশাস জিএন, আইজিএন নেফ্রোপ্যাথি এগুলি। আবার কিছু কিছু ওভারল্যাপ, যেমন আইজিএন নেফ্রোপ্যাথি ওভারল্যাপ হতে পারে, লুপাস নেফ্রাইটিস এসএলই ওভারল্যাপ হতে পারে। সো একটার সাথে আরেকটা ওভারল্যাপিংও হতে পারে। তো মেইন ডিফারেন্সিয়েশন পয়েন্টগুলি আমি বলে দিলাম। Next question. A patient has come to you with generalized edema and oliguria. What are the common causes of this condition? How will you differentiate acute nephritic syndrome and nephrotic syndrome? Same question. How will you treat a case of acute nephritic syndrome? এটা আমরা বলে দিয়েছি। তাহলে এখানে একটা জিনিস যে what are the common causes of this condition? A patient come to you with generalized edema and oliguria. edema এবং oliguria নিয়ে যদি কোনো পেশেন্ট আসে আমাদের কাছে, তাহলে আমাদের মাথায় কি কি থাকতে হবে? এখানে নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস এর পাশাপাশি আমাদেরকে আর দুই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরি, একিআই। একিআই ক্যান বি এ প্রেজেন্টেশন। ওকে, আচ্ছা। একিআইও আমাদের কাছে এরকম অলিগুরিয়া এবং ইডিমা নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা ইভেন উইদাউট মেনি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে নেক্সট কোশ্চেন। 18 years old girl has admitted with short history of swelling of body, puffiness of face, and high colored urine. Her blood pressure 160 over 110 millimeter of mercury. She has proteinuria, hematuria. On urine examination, what is your diagnosis? Give an outline of management of this case. Enumerate the important causes of anemia and cigarette. আচ্ছা, এখানে এই প্রত্যেকটা কোশ্চেনই দেওয়া অ্যান্সার দেওয়া আছে। আগের দিন আমরা অ্যানিমে এনসিকেডি নিয়ে অনেক ডিসকাস করেছি আগের দিন ক্লাসে, এটা নিয়ে আজকে কথা বলার কিছু নাই। আর বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার অলরেডি হয়ে গেছে। তারপরেও আজকের জন্য অ্যানিমে এনসিকেডি নতুন কোশ্চেন আমি একটু দ্রুত বলে যাই। অ্যানিমে এনসিকেডির কজ কি? 1 নম্বর ডেফিসিয়েন্সি অফ ইরিথ্রোপয়েটিন, 2 নম্বর হচ্ছে আয়রন এবং অন্যান্য মাইক্রো এন্ড ম্যাক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, কারণ পেশেন্ট অ্যানোরেক্সিয়া নসিয়া থাকে এবং আয়রন অ্যাবজর্পশন হতে চায় না বা হতে পারে না। এইটার মেকানিজম আমি আগের দিন হেপসিডিন মেডিয়েটেড যে মেকানিজম ইনফ্লামেটরি পাথওয়ে বলে দিয়েছিলাম, ওটা আবার একটু দেখে নিতে হবে এবং মনে রাখতে হবে। এরপরে হচ্ছে যে ইউরেমিয়ার জন্য বোন ম্যারো সাপ্রেশন হয়, তারপরে প্লেটলেট ডিসফাংশন হয়, ক্যাপিলারি ফ্রাজিলিটি বেড়ে যায়, বিভিন্ন জায়গা থেকে দেখা গেল জিআই ব্লিডিং অল্প অল্প করে হতে পারে, ব্লাড লস হতে পারে। ডায়ালাইসিসের পেশেন্টের, হেমোডায়ালাইসিসের পেশেন্টের রেগুলার সার্টেন অ্যামাউন্ট 20-30 ml ব্লাড লস হয়। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেন। 10 years old boy with infected scabies। একদম প্রথম কোশ্চেনটা ছিল 15 years old boy with scabies। আমি বলেছিলাম যে এটা সঠিক না, ইনফেক্টেড হতে হবে, সেই জিনিসটা এখানে চলে এসেছে। Infected scabies, admitted with puffiness of face, scanty micturition. On examination, his BP was 150 over 100 millimeter mercury. What is likely diagnosis? একদম চোখ বন্ধ করে PSGN. Mention the important investigation of this case. Mention the principle of treatment of this case. আসলে এখানে ইনভেস্টিগেশন বলতে আমরা যেটা করতে পারি, আসলে প্রথম হচ্ছে ইউরিনারি সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইটস এগুলি করি আমরা। সাথে আমরা যেটা করতে পারি সেটা হলো যে কিছু কিছু জিনিস আমরা এটা যে পিএসজিএন সেটা দেখার জন্য কমপ্লিমেন্ট টেস্ট করতে পারি, যে কমপ্লিমেন্ট কনজাম্পশন হয়েছে কিনা। সাধারণত এখানে যেহেতু কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিসঅর্ডার হয়, কমপ্লিমেন্ট কমে যায়, C3C4 কমে যায়। C3C4 যদি নর্মাল থাকে তাহলে এটা পিএসজিএন হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এটা তো কমপ্লিমেন্ট ডিপোজিশন হওয়ার কথা, কমপ্লিমেন্ট কনজাম্পশন হওয়ার কথা। তো এটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর দেখতে গেলে যদি আমরা অনেক সময় আমরা এগুলো ইনভেস্টিগেশন সাধারণত করি না, কিন্তু যদি আমরা মাঝে মাঝে একটু ডায়লামায় থাকি যে ওয়েদার ইট ইজ পিএসজিএন অর নট বা পিআইজিএন অর নট, তখন আমরা এক্সক্লুড করার জন্য কমপ্লিমেন্ট দেখি, C3C4 দেখি, তারপরে এএসও টাইটার কেউ কেউ দেখেন। এগুলি খুব জরুরি না আসলে। ওকে, মেনশন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ দিস কেস আমি অলরেডি বলে দিয়েছি, সিমিলার কেস প্রেজেন্টেশন। নেক্সট কোশ্চেন। এ 13 years old boy complained of puffy face। একই কোশ্চেন, একই কথা বারবার বলতে তো ভালো লাগছে না। Scanty high colored urine and infected skin lesion. What is your diagnosis? What will you investigate him? How will you investigate him? How will you manage this patient? একই কথা।
Next question, a 21-year-old lady presented with swelling of whole body, oliguria and raised blood pressure, 180 over 110 millimeter of mercury. What is your diagnosis? How will you proceed to manage her? এটা একটু ডিফারেন্ট কোশ্চেন। 20 একজন বয়স 21 ইয়ার এবং এটা হাইপারটেনসিভ, মানে ইমার্জেন্সি তো বলাই যায়, তাই না? 180 ওভার 110। তো এত কম বয়সে এত বেশি হাইপারটেনশন যদি থাকে, আমরা অবশ্যই সেকেন্ডারি হাইপারটেনশন চিন্তা করব। তো সেকেন্ডারি হাইপারটেনশন কি হতে পারে সেই ব্যাপারে ইঙ্গিত দেওয়া আছে হলো দুটো পয়েন্টে। একটা হচ্ছে সোয়েলিং অফ হোল বডি, অলিগিউরিয়া। তাহলে সোয়েলিং অফ হোল বডি অলিগিউরিয়ার সাথে যদি রেইজড ব্লাড প্রেশার আমরা মিলাতে চাই, তাহলে চোখ বন্ধ করে আসলে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এছাড়া আর কোনো ডায়াগনোসিস আনা খুব কঠিন। কিন্তু এইখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি আমি আনিও, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? গ্লোমেরুলোনেফ্রাইটিস, বাট দিস মে বি এ কেস অফ প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস অর সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস যেমন এটা হতে পারে আইজিএ নেফ্রোপ্যাথি, হতে পারে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, হতে পারে এফএসজিএস। উই ডোন্ট নো, আমরা এটা হিস্টোপ্যাথোলজি না করলে বলতে পারবো না। অথবা হতে পারে সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং যেহেতু 21-year-old লেডি, একজন লেডি প্রেজেন্টেশন নিয়ে আসছে, তাহলে তার সেকেন্ডারির মধ্যে একটা পোস্ট ইনফেকশাসও রাখতে হবে। এবং খুব কমন এরকম ইয়াং লেডিদের জন্য সেটা হচ্ছে লুপাস, এসএলই, লুপাস নেফ্রাইটিস, এটা মাথায় রাখতে হবে। এবং হাউ উইল ইউ প্রসিড টু ম্যানেজ হার, এটা অনেক বড় অ্যান্সার। এরকম কেসে আমাকে কমপ্লিট হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিটা কি? ম্যানেজমেন্ট মানে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, সবকিছু। তাহলে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিয়ে আমার যদি মনে হয় যে কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা, যদি পিএসজি এর চিন্তা করি, পিএসজি এর লাইনে আমাদের হিস্ট্রি নিতে হবে যে তার কোনো স্কিন লিশন ছিল কিনা, অথবা থ্রট থ্রট পেইন ছিল কিনা, হ্যাঁ, টনসিলাইটিস ছিল কিনা, হিস্ট্রি। আরেকটা জিনিস বলে দেই, পিএসজিএন এর ক্ষেত্রে স্পেশালি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি থ্রট ইনফেকশন থেকে হয়, এটা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে জিএন হয়। স্কিন ইনফেকশনে 4 to 6 উইকস পরে হয়। এটা একটু বলে রাখি, হিস্ট্রিতে এই জিনিসগুলি আসতে পারে। আচ্ছা, তারপরে ইনফেক্টেড স্ক্যাবিজের হিস্ট্রি ছিল কিনা একই ধরনের। অথবা যদি আমরা লুপাস চিন্তা করি সেকেন্ডারি, তাহলে তার এসএলইর যে ফিচারগুলি সেগুলি নিয়ে আমাদেরকে একটু হিস্ট্রি নিতে হবে। জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, হ্যাঁ, বাটারফ্লাই, স্কিন র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ওরাল আসারেশন সহ যে পয়েন্টগুলি আছে সবগুলি আমরা একটু দৃষ্টিতে নিয়ে ফেলবো। তারপরে এক্সামিনেশনে ওরকম কোনো ফিচার আছে কিনা, ইনভেস্টিগেশন অ্যাকর্ডিংলি করা, এবং ট্রিটমেন্ট। তো এটা একটা বিগ কোশ্চেন। আমার মনে হয় আমি পয়েন্টগুলি ধরে দিলাম, এই পয়েন্টগুলি ধরে ধরে পড়লেই হবে। নেক্সট কোশ্চেন, এ ইয়ং বয় অফ 16 ইয়ার্স presented with the complaints of sudden onset of oliguria and puffiness of face for 3 days with high blood pressure. He had a past history of sore throat 6 weeks back. Sore throat সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে হয়, এখানে 6 সপ্তাহ বলছে। 4 to 6 weeks পরে সাধারণত স্কিন ইনফেকশনের পরে পিএসজিএন হয়। We mentioned clinical diagnosis and differentials with points in favor. আচ্ছা, এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? এটা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে পিএসজিএন, সোর থ্রোটের হিস্ট্রি দিচ্ছে। হ্যাঁ, ডিফারেন্সিয়ালস উইথ পয়েন্টস ইন ফেভার, সাথে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে। এখানে আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসাটা খুব কঠিন, কারণ যেহেতু খুব ক্লিন কাট হিস্ট্রি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে তখন অন্য অন্য পয়েন্ট আনতে হবে। যেমন সোর থ্রোট যেহেতু 6 সপ্তাহ, এটা যদি বুঝে শুনিয়ে দেওয়া হয়, কারণ আমরা যদি সোর থ্রোটের পরে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে হয়, সেক্ষেত্রে এটাকে যদি আমরা ইগনোর করি, তাহলে এই পেশেন্টটা পিএসজিএন ছাড়াও অন্যান্য গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। কারণ অলিগুরিয়া পারফিউটাস হতে গেলে আসলে গ্লোমেরুলোনেফ্রাইটিসই হইতে হবে, নাহলে তো আর অলিগুরিয়া হওয়ার কথা না। অথবা একিআই আসতে পারে, হ্যাঁ, সাথে হাই ব্লাড প্রেশার। ওকে, এরপরে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এন্ড ডিফারেন্সিয়ালস উইথ ইন ফেভার। আমরা আসলে যদি জিএন বলতে চাই তাহলে ইন ফেভারে বলতে পারি। যেমন আমি যদি পিএসজিএন বলতে চাই, এর পক্ষে আমরা বলবো যে পেশেন্টের অলিগুরিয়া আছে, হাইপারটেনশন আছে, ইডিমা আছে। যদি হেমাচুরিয়া থাকে আমরা একটা হিস্ট্রি নিব, তার রেডিশ ইউরিন অথবা স্মোকি ইউরিন হয় কিনা, তাহলে এটা ইন ফেভারে হয়ে গেল, ইন ফেভার অফ পিএসজিএন বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ সাজেস্ট উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং? আমি এগুলো নিয়ে আলাপ করলাম কিছুক্ষণ আগে।
হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, এটা নিয়ে আলাপ করা হয়ে গেছে। ম্যানেজমেন্ট প্লিজ সি অ্যাবাভ লিখেই দিছে। A 13-year-old boy presented with generalized swelling for 2 days with oliguria. On examination, his BP, high BP, history of scabies 3 weeks back. What is the diagnosis? What are the complications? What is the management? এটা নিয়ে কথা বলার কিছু নাই। নেক্সট কোশ্চেন, এটা একটা নতুন কোশ্চেন। A 25-year-old female, pregnant women. ফিমেল বললে আর প্রেগনেন্ট উইমেন বলার দরকার নাই, ওল্ড প্রেগনেন্ট উইমেন বললেই হয়, ফিমেল বলার দরকার নাই। এ 25 years old pregnant women presented with high fever with rigor and bilateral loin pain. What is your provisional diagnosis and most common etiological agent? Why this condition is more common in pregnancy? Give the treatment outline. Very nice, very good question. এই কোশ্চেনটা হচ্ছে যে প্রেগনেন্সি উইথ পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। কারণ চিলস উইথ রাইগর যদি থাকে, হাই গ্রেড ফিভার থাকে, বাইল্যাটারাল লয়েন পেইন, তাহলে বাইল্যাটারাল অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। এটাই হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস এবং মোস্ট কমন ইটিওলজিক্যাল এজেন্ট হচ্ছে ইকলাই। আসলে ইকলাই হচ্ছে মোস্ট কমন, এছাড়াও যে কোনো অর্গানিজম দিয়ে হতে পারে। হোয়াই দিস ক্লিনিক্যাল কন্ডিশন ইজ মোর কমন ইন প্রেগন্যান্সি, তার মানে প্রেগন্যান্সিতে কেন ইউটিআই কমনলি হয়? প্রেগন্যান্সিতে ইউটিআই হওয়ার কমনেস্ট কারণ হচ্ছে যে এটা হলো একটা মেকানিক্যাল ইফেক্ট অফ গ্রোয়িং ফিটাস। ফিটাসটা যখন আস্তে আস্তে বড় হয়, ফিটাসটা কিন্তু জাস্ট ব্লাডারের উপরে থাকে কি ইউটেরাস, তাই না? ব্লাডার ব্লাডার এবং ইউটেরাস, ব্লাডারের উপরে ইউটেরাসটা আস্তে আস্তে চলে আসে। তো যখন বাচ্চাটা বড় হতে থাকে, ফিটাসটা বড় হতে থাকে, তখন কি হয়, ব্লাডার নেকে এই সব জায়গায় একটা প্রেসার ইফেক্ট হয়। এই প্রেসার ইফেক্টের কারণে কি হয় যে ভয়েডিংটা খুব ক্লিয়ার হয় না, মেকানিক্যাল কজ। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যদি আমি বলি, তাহলে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা প্রেগনেন্সির সাথে খুবই কমন, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। আমরা জানি ডায়াবেটিস একটা কমপ্লিকেটিং ফ্যাক্টর অফ ইউটিআই, এবং জিডিএম যদি হয় তাহলে তার ইউটিআই এর প্রপেন্সিটি বেড়ে যায়। নাম্বার থ্রি যদি আমি বলি, সেটা হচ্ছে যে যত প্রেগনেন্সি সামনের দিকে আগাতে থাকে, তখন একজন মায়ের জন্য মুভমেন্ট করাও অনেক ডিফিকাল্ট হয়। অনেক সময় লোকাল হাইজিন মেনটেন করাটাও অনেক কঠিন হয়ে যায়। তো লোকাল হাইজিন মেনটেন করা, ক্লিনলিনেস মেনটেন করা, এগুলি ঠিকঠাক মতো করতে পারে না। তো এইসব কারণে মেইন পয়েন্ট ওই দুটা বললে বেশি ভালো, এবং থার্ড এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল আসপেক্ট অনুযায়ী। একটা হচ্ছে মেকানিক্যাল কজ, একটা হচ্ছে জিডিএম যদি ডেভেলপ করে তাহলে কমন ইউটিআই আরো বেড়ে যায়। এরপরে হচ্ছে যে পার্সোনাল হাইজিন এন্ড ক্লিনলিনেস। আচ্ছা, গিভ দ্য ট্রিটমেন্ট আউটলাইন। ট্রিটমেন্ট আউটলাইন তো আমরা জানি, ইউটিআই ট্রিটমেন্ট কি দিব আর কি। এখন যেহেতু এটা fever, chills with rigor and bilateral loin pain, acute presentation should be initially treated with IV antibiotic after sending urine sample for culture sensitivity. এটা করা উচিত, আইডিয়ালি এটাই করা উচিত। কারণ আমরা acute pyelonephritis সিমটম সাবসাইড করা পর্যন্ত আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করব, এবং শুড বি অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। এরপরে আমরা ওরালে সুইচ করতে পারি যখন ফিভার, রাইগর, চিলস এগুলি কমে যাবে, পেইন কমে যাবে, দেন আমরা উই ক্যান শিফটেড ইনটু ওরাল মেডিকেশন। ওকে, নেক্সট কোশ্চেন। এ 25-year-old female presented with fever, shivering, bilateral loin pain. What is your provisional diagnosis? ফিভার, শিভারিং, বাইলেটারাল লয়েন পেইন, মানে এটা বাইলেটারাল অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। নেম ফর ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস, ইউরিনারি, ইউরিন কালচার, একটা সেরাম ক্রিয়েটিন, একটা আল্ট্রাসাউন্ড। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট? একই কথা, হিস্ট্রি নিব, হিস্ট্রিতে ভালো করে মোটামুটি বলাই আছে। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা দেখতে পারি লয়েন পেইন, সেটা হচ্ছে যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আছে কিনা, টেম্পারেচারটা ঠিক কত, এগুলো আমরা ক্লিনিক্যালি দেখতে পারি। ইউরিনের টেক্সচারটা, কালারটা আমরা ক্লিনিক্যালি দেখতে পারি, এবং ম্যানেজমেন্ট তো ইনভেস্টিগেশন বলে দিলাম, ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি। এরপরের কোশ্চেন। এ 36-year-old pregnant women presented with fever, shivering and bilateral loin pain. What is your provisional diagnosis? How will you manage this patient? Mention the prophylactic measures for women with recurrent UTI. আচ্ছা, এখন এটাও একই জিনিস, একই অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এখানে লাস্ট কোশ্চেনের পার্টটা হচ্ছে আমাদের জন্য নতুন আজকের জন্য। মেনশন দ্য প্রোফাইল্যাকটিক মেজার্স ফর উইমেন উইথ রিকারেন্ট ইউটিআই।
এখানে প্রোফাইল্যাক্টিক মেজার যা মহিলাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, এটা নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে বিহেভিয়ারাল চেঞ্জ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কি কি বিহেভিয়ার চেঞ্জ করতে হবে মহিলাদেরকে? নাম্বার ওয়ান বিহেভিয়ার চেঞ্জ করতে হবে যে মহিলারা সবসময় কি করে, ভয়েড করে না। যখন প্রয়োজন হয় তখন ভয়েড করে না বা করতে পারে না বা করার পরিবেশ থাকে না। তারা প্রস্তাব ধরে রাখে, ক্লাসের মধ্যে প্রস্তাব ধরে রাখে, ক্লাসের মধ্যে প্রস্তাব ধরে রাখে, মিটিং এ প্রস্তাব ধরে রাখে। ভয়েড করার সুযোগও হয়তো হয় না বা ওইরকম কনভেনিয়েন্ট অ্যাটমসফিয়ার পায় না, যে কোনো কারণে এটার ব্যবস্থা করতে হবে। প্রস্তাব ধরে রাখা যাবে না। অনেকে শাইনেস এর কারণে যেতে চায় না, এটা শাইনেস হওয়ার কিছু নাই, ভয়েড করার মধ্যে শাই হওয়ার কিছু নাই। তো দিস ইজ ওয়ান বিহেভিয়ারাল ওয়ান, নাম্বার ওয়ান চেঞ্জ। নাম্বার টু যেটা, সেটা হলো আমরা জানি অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, যে অ্যানাসের সাথে যে ইউরেথ্রার যে ক্লোজ প্রক্সিমিটি এন্ড শর্ট ইউরেথ্রা, এটা আমরা জানি। এইটা থেকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, আমরা সবসময় একটা ফিমেল পেশেন্টকে বলে দিতে হবে, অলওয়েজ, ফিমেল পেশেন্ট না, অল উইমেন সবাইকে আমরা একটা যদি জ্ঞান দিয়ে দিই যে ডোন্ট ওয়াশ ফ্রম ব্যাক টু ফরওয়ার্ড আফটার ডিফিকেশন, আফটার ডিফিকেশন ওয়াশ ফ্রম ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড। ব্যাক থেকে সামনের দিকে ওয়াশ করা যাবে না, ওয়াশ ফ্রম ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড। সামনে থেকে পিছনের দিকে ওয়াশ করতে হবে, পিছন থেকে সামনের দিকে আসা যাবে না। পিছন থেকে সামনের দিকে আসলে ওই যে ক্লোজ প্রক্সিমিটি, দেখা যাবে যে পা স্টুলের কিছু একটা অংশ কাছাকাছি চলে আসলো আরো বেশি। তারপর শর্ট ইউরেথ্রা, ওয়াইড ইউরেথ্রা, সো অ্যাসেন্ডিং ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো এইটা। এরপরে হচ্ছে যে বিফোর এন্ড আফটার ইন্টারকোর্স ভয়েডিং শুড বি মেইনটেইন, সেটাও মেইনটেইন করতে বলা। এইগুলি হচ্ছে যে আমরা প্রোফাইল্যাক্টিক মেজার বলতে পারি মহিলাদের জন্য রিকারেন্ট ইউটিআই প্রিভেন্ট করতে গেলে। এছাড়াও যদি আমরা দেখি যে সবকিছু মেইনটেইন করার পরেও ইউটিআই হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিকও দিতে পারি। ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক ট্রাই করতে পারি ফর লং টাইম, 3 months, 6 months, ইভেন ইয়ার টুগেদার, যাদের দরকার হয় আমরা দিই। নেক্সট কোশ্চেন, 26 years old lady presents with sudden onset of pain in both loin, temperature 103 degree Fahrenheit with chills and rigor, vomiting, dysuria. What is the most likely diagnosis? এই পেশেন্টের আসলে দুই ধরনের ইউটিআই একই সাথে আছে, একটা হলো আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। ওনার যেটা আছে সেটা হচ্ছে বাইলেটারাল অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস সাথে সিস্টাইটিস। হ্যাঁ, কারণ বোথ লয়েন পেইন আছে, টেম্পারেচার বেশি, চিলস রাইগর আছে, ভমিটিং আছে, সাথে আবার ডিজুরিয়া আছে। ডিজুরিয়া মানে হচ্ছে পেইনফুল মিচুয়েশন, অথবা সাথে স্ট্র্যাঙ্গুরিও থাকতে পারে। স্ট্র্যাঙ্গুরি মানে হচ্ছে ক্র্যাম্পিং পেইন এট দ্য এন্ড অফ ভয়েডিং। সো এটা আপার ইউটিআই, লোয়ার ইউটিআই দুইটাই আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বলে দিলেই হবে যে ইউটিআই মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এবং ইউটিআই এর মধ্যে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস উইথ সিস্টাইটিস। যদি আমরা বলতে পারি মোর স্পেসিফিক হয়, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট বাইলেটারাল পাইলোনেফ্রাইটিস উইথ সিস্টাইটিস, এটাই হচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস। একদম পিন পয়েন্ট। আমি যদি ইউটিআই বলি তার চেয়ে এটা অনেক সুন্দর শোনায়, অ্যাকিউট বাইলেটারাল পাইলোনেফ্রাইটিস উইথ সিস্টাইটিস। আমার সিস্টাইটিসের ফিচার এখানে বলে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা, a 13-year-old boy presented with puffy face and scanty micturition. His blood pressure 140 over 110 millimeter of mercury. Bedside urine examination revealed urinary albumin 1 plus. What is your provisional diagnosis? Mention 3 important investigations to reach your diagnosis. Write down management outline of the patient. এটা পাফি ফেস, স্ক্যান্ডি মিক্সচুরেশন, হাইপারটেনশন, 1 প্লাস প্রোটিনিউরিয়া আছে, মানে নেফ্রাইটিক রেঞ্জের মধ্যে আছে, নন নেফ্রোটিক প্রোটিনিউরিয়া। এটা ডায়াগনোসিস হচ্ছে নেফ্রাইটিক ইলনেস, অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস। ওকে। আর তিনটা ইনভেস্টিগেশন যদি করতে বলা হয়, আমি অবশ্যই ইউরিন রুটিন এক্সামিনেশন করব। অ্যালবুমিন 1 প্লাস আছে, এই অ্যালবুমিনটাকে আমরা কোয়ালিটেটিভ টেস্ট আছে, কোয়ান্টিফাই করব, যে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন অথবা স্পট ইউরিন ফর পিসিআর করে কোয়ান্টিফাই করার চেষ্টা করব। একটা সিরাম ক্রিয়েটিন করে দেখবো যে রেনাল ইমপ্যায়ারমেন্ট আছে কিনা, যদি তিনটা ইনভেস্টিগেশন করতে পারে। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট আউটলাইন, আমরা অলরেডি এটা নিয়ে আলাপ করে ফেলছি। A 20 years male presented with fever, anorexia, nausea, vomiting, high colored urine for 10 days.
রাইট ডাউন দ্য সাইন ইউ লুক ফর। একটা 20 বছরের পুরুষ মানুষ, জ্বর আছে, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং আছে, হাই কালার ইউরিন আছে। রাইট ডাউন দ্য সাইন ইউ ওয়ান্ট টু লুক ফর। আমি একটা সাইনই দেখতে চাই তার প্রোটিনিউরিয়া আছে কিনা। সাইন মানে আমরা যেটা এক্সাম করবো, আমরা বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট করে আমি দেখবো যে তার প্রোটিনিউরিয়া আছে কিনা। কারণ প্রোটিনিউরিয়া থাকলে একরকম হিসাব, প্রোটিনিউরিয়া না থাকলে আরেক রকম হিসাব। প্রোটিনিউরিয়া যদি থাকে এই পেশেন্টের, তাহলে হিসাব হচ্ছে যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের সাথে কিছু একটা হতে পারে। আরেকটা হতে পারে, হ্যাঁ, এটাই হচ্ছে আমার সাইন যদি আমাকে বলা হয়। আর যদি প্রোটিনিউরিয়া না থাকে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা ইউটিআই হবে, কারণ সিস্টাইটিস থেকে হাই কালার ইউরিন হতে পারে। আর সিস্টাইটিসে হেমাচুরিয়া হয়, ফিভার আছে, অ্যানোরেক্সিয়া আছে, নসিয়া আছে, ভমিটিং আছে, হাই কালার ইউরিন। ওকে, অথবা এরকম জ্বর, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, হাই কালার ইউরিন, ম্যালেরিয়া তো হতে পারে। জ্বর আছে, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, হাই কালার ইউরিন, অনেক কিছুতেই হতে পারে। তো এইটা একটা খুব ট্রিকি ট্রিকি একটা কোশ্চেন। জ্বর থাকলে ইউটিআই দিয়ে এটা এক্সপ্লেন করা যায়, এটা ম্যালেরিয়া দিয়ে এক্সপ্লেন করা যায়। ম্যালেরিয়া দিয়ে হাই কালার ইউরিন, ব্ল্যাক ইউরিন হতে পারে, ব্ল্যাক ওয়াটার ফিভার। সো এটা একটা বিগ কোশ্চেন। এটা আমি হিন্টস গুলি দিয়ে দিলাম, এগুলি সার্চ আউট করো, এইগুলি এই অনুযায়ী তোমরা অ্যান্সার করলেই পারবে আর কি। রাইট ডাউন দ্য সাইন ইউ লুক ফর। আমি যদি আমাকে যদি সাইন দেখতে বলা হয়, আমি এই পেশেন্টের সাইনের ক্ষেত্রে আমি একটা প্রোটিন আছে কিনা প্রোটিন দেখতে পারি। আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো গ্লোমেরুলার ডিজিজ আছে কিনা অ্যাসোসিয়েটেড। ওকে, সাথে ফিভারটাকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবো আর কি। যদি এই পেশেন্টের গ্লোমেরুলার ডিজিজ থাকে, হ্যাঁ, তাহলে কি হতে পারে, একই রকম ফিচার লুপাসেও আসতে পারে। মেল লুপাস কিন্তু ইকুয়াল টু ফিমেল লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস কিন্তু সমান সমান, যদিও এসএলই হচ্ছে 9:1, এসএলই মেইলের তুলনায় ফিমেলের 9 টাইমস মোর, বাট লুপাস নেফ্রাইটিস কিন্তু মেল ফিমেল সমান। হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ ডু উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং? এটা তো আসলে লং কোশ্চেন আসলে, এখানে অনেকগুলো ইনভেস্টিগেশন করতে হবে। তুমি জাস্ট একটা ইউরিন আরি করো, ইউরিন আরি করলে তো একটা সেরাম ক্রিয়েটিনিন করো, ইউরিন আরি করলেই তো তোমার ক্লিয়ার হয়ে যাবে যে যদি আমি ইউরিন আরি করে দেখি যে ডব্লিউবিসি প্লেনটি, পাসসেল প্লেনটি। হ্যাঁ, আমরা নেফ্রাইটিসের জন্য বা গ্লোমেরুলোনেফ্রাইটিসে যে ডব্লিউবিসি আসে তখন আমরা কিন্তু পাসসেল বলি না, পাসসেল বলতে হয় স্পেসিফিক ভাবে যদি ইনফেকশন হয়, ডেড নিউট্রোফিল। আমরা ইউজুয়ালি নেফ্রোলজিস্টরা ডব্লিউবিসি বলি, whether it is due to infection or inflammation, we don't know. তো একটা ইউরিনারি করলেই আমরা কিন্তু আসলে এক্সপেক্টেড ফাইন্ডিংটা হয়তো পেয়ে যাবো। ইউরিনারি করলাম, দেখা গেল যে ইউরিনে আরবিসি আছে প্লেনটি, ডব্লিউবিসি প্লেনটি, জ্বর আছে, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং আছে। সোজা ভাষায় এইটা হচ্ছে একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সিরাতুল মুস্তাকিম। কিন্তু আমরা ইউরিনারি করে দেখলাম যে হয়তো আরবিসি প্লাস মাইনাস, অ্যালবুমিন প্লাস মাইনাস ওইরকম সিগনিফিকেন্ট ডব্লিউবিসি নাই। তখন কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা ঘুরাইয়া ফেলতে হবে, এটা কি ম্যালেরিয়া, এটা কি ম্যালেরিয়া জোন থেকে আসছিল। হ্যাঁ, তখন হিস্ট্রি থেকেই আমাদেরকে আস্তে আস্তে বের করে ফেলতে হবে। হুম। সো এটা অ্যাকর্ডিংলি আমি দুইটা জিনিস মাথায় ঢুকাই দিলাম, এই দুইটা জিনিস নিয়ে আগালেই এটা ডায়াগনোসিস করা সম্ভব। তবে ইউরিন আরিটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিস্টিংগুইশিং ইনভেস্টিগেশন হইতে পারে, যে আমাদের রাস্তাই আলাদা হয়ে যাবে। আমি যদি ইউটিআই ফাইন্ডিং পাই, তাহলে ইউরিন কালচার করবো, অ্যাকর্ডিংলি ট্রিট করবো, খুব সহজ। ইউরিনে যদি আমি ফাইন্ডিং ওইরকম ইউটিআই এর পক্ষে না পাই, দেন কিন্তু আমাকে ফিভারের সাথে হাই কালার ইউরিন মিলায় চিন্তা করতে হবে। ওকে, চিন্তা করলে তো অনেক কিছুই করা যায়, মাথা বেশি খারাপ করাতে চাই না। নেক্সট কোশ্চেন, how will you treat a 16 years old boy who presented with puffiness of face, hypertension and proteinuria? What is your diagnosis? How will you manage this case? What are the complications of this condition? বলা হয়ে গেছে। এটা পাফি ফেস, হাইপারটেনশন, প্রোটিনুরিয়া, এটা হচ্ছে জিএন, গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, এবং এটার সাথে যদি আমাদের কোনো প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি থাকে তাহলে এটা পিএসজিএন। পিএসজিএন এর ম্যানেজমেন্ট আমরা জানি। আর এখানে মেইন কমপ্লিকেশনই হচ্ছে হাইপারটেনশনের কমপ্লিকেশন, লাইক হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেইলিয়ার এবং রেনাল ইম্পেয়ারমেন্ট। নেক্সট কোশ্চেনে 20 years old male presented with puffy face, ankle edema, blood pressure 170, 100. How will you treat him? What may be the complication? Same question. Next question.
A 20 years old boy presented with puffy face and scanty reddish urine and convulsion. What is your diagnosis? Give its one urinary finding. What complications may arise with the patients of AGM? What are the urinary findings of nephritic syndrome? Very nice question. তার মানে একটু আগে যে বললাম 20 years old by presented with puffy face, scanty reddish urine সাথে কনভালশন। এই কনভালশন কেন হচ্ছে? মোস্ট লাইকলি এই কনভালশনটা হচ্ছে যেহেতু পাফি ফেস রেডিশ ইউরিন কনভালশন ডিউ টু হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। অনেক সময় আমাদের পিএসজিএন এর পেশেন্ট, পিআইজিএন এর পেশেন্ট আইসিইউতে ভর্তি হয় নিউরোলজিস্টের আন্ডারে কনভালশন নিয়ে। অনেক সময় পিআইজিএন, পিএসজিএন এর পেশেন্ট সিসিওতে ভর্তি হয় কার্ডিওলজিস্টের আন্ডারে, এবং পরে এই পেশেন্টগুলি আসলে আমাদের কাছে শিফট হয় সাবসিকুয়েন্টলি। তো ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস কিছুই না, acute glomerulonephritis with hypertensive encephalopathy, এটাই আমার ডায়াগনোসিস ক্লিনিক্যাল। If it's one urinary finding, যদি আমি বলি তাহলে ইউরিনে প্রোটিন থাকবে, আরবিসি থাকবে। ওকে, what complications may arise with the patient of AGN? ওই যে বললাম hypertensive encephalopathy, hypertensive heart failure, renal failure, এগুলি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। What are the urinary finding of nephritic syndrome? আমরা তো জানি urinary finding কি। নেফ্রেটিক সিন্ড্রোমে প্রোটিনুরিয়া থাকবে, হেমাচুরিয়া থাকবে, খুব সহজ। প্রোটিনুরিয়া কেমন হবে? নেফ্রোটিক রেঞ্জ অত বেশি হবে না, একটু কম হবে, 1 to 2 গ্রাম এরকম হবে। ওকে, আমরা এইটা দিয়ে শেষ করতে হবে আজকে, আমার একটু টাইম কনস্ট্রেইন আছে। A 55-year-old female presents with acute onset of facial and ankle swelling. Her urinalysis shows 3 plus proteinuria, 24 hours urinary protein estimation shows 5 gram proteinuria, তার মানে এটা কি? নেফ্রোটিক proteinuria। Plasma albumin 23 gram, তার মানে hypoalbuminemia। And serum creatinine 1 milligram per dl, মানে normal renal function। Write 4 important underlying condition causing such disorder। 55 বছর বয়সে এরকম নেফ্রোটিক proteinuria যদি হয়, নরমাল রেনাল ফাংশন থাকে, কি হতে পারে? গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রাইমারি হতে পারে, লাইক মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ অথবা আইজিএ নেফ্রোপ্যাথি, ইভেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি as well. What history and examination are necessary to evaluate this patient? যেমন ডায়াবেটিক কিনা, ডায়াবেটিক পেশেন্ট কিন্তু একই রকম প্রোটিনুরিয়া প্রেজেন্ট করে। হ্যাঁ, অনেক সময় রেনাল ফাংশন এরকমই থাকে। ওকে, ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কিন্তু নেফ্রোটিক proteinuria হয়। তো আমাকে এখানে হিস্ট্রিতে যেহেতু 55 ইয়ার্স, তো আমাকে হিস্ট্রিতে এগুলি জিজ্ঞেস করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে ওল্ড এজ। সেটা হলো যে সেকেন্ডারির মধ্যে ওল্ড এজ যদি বলে, আমরা একটু প্যারানিওপ্লাস্টিক কজগুলি মাথায় রাখবো। যেমন হচ্ছে সলিড টিউমার ইন দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে হচ্ছে কোলোনিক কার্সিনোমা, অথবা ওল্ড এজ একই রকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, মাল্টিপল মায়োলোমা। এগুলি একটু আমাকে হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন রাখতে হবে। তাহলে প্রাইমারি জিএনএ তো আমি তেমন কিছুই পাবো না, কিন্তু সেকেন্ডারি জিএনএ ডিউ টু সাম ম্যালিগনেন্সি অ্যাজ এ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, মাল্টিপল মায়োলোমা রিলেটেড, যে বন পেইন আছে কিনা, এগুলি একটু হিস্ট্রি নেওয়া। এবং আর একটা হচ্ছে যে ডায়াবেটিস, ডায়াবেটিসে একই রকম প্রেজেন্টেশন নিয়ে আমার কাছে আসতে পারে, ইউরিনারি প্রেজেন্টেশন। গিভ দ্য আউটলাইন অফ ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। এইটার আউটলাইন ট্রিটমেন্ট হচ্ছে যে এরকম ডায়াগনোসিস সেরকম ট্রিটমেন্ট, অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে, ধরে ধরে বলে দিতে হবে। A 14-year-old boy presents with anal sulca for 2 months. On examination, he is mildly anemic with periorbital puffiness, having pulse 96, blood pressure 110/80. Baseline urine reveals 4 plus proteinuria. What is the most likely diagnosis? How would you investigate him? How would you treat him? এটা চোখ বন্ধ করে এইটুক হিস্ট্রি থেকে বলা যায় এটা মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজ বাচ্চাদের হয়, এটা এক ধরনের নেফ্রোটিক সিনড্রোমের এক্সাম্পল বাচ্চাদের ক্ষেত্রে, এবং এই ধরনের কেসে সাধারণত আমরা ইভেন বায়োপসিও লাগে না। ইনভেস্টিগেট করার জন্য আমরা নেফ্রোটিক সিনড্রোম এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার করবো, দ্যাট ইজ দ্য 24 hours urinary protein or spot urine for PCR, serum albumin,
ফাস্টিং লিপিড প্রোফাইল এগুলি করতে হবে, কারণ আমার তার ডিসলিপিডিমিয়া আছে কিনা, তার হাইপোঅ্যালুমিনিয়া আছে কিনা, তার কোয়ান্টিটি কত, ইউটিপি কত, এটা দেখতে হবে। আর ট্রিটমেন্ট তো সহজ, যদি এমসিডি হয় আমরা প্রেডনিসোলন দিয়ে ট্রিটমেন্ট করব। ওকে, স্টেরয়েড আর কি, প্রেডনিসোলন, হাই ডোজে প্রেডনিসোলন দিতে হয়। নেক্সট কোশ্চেন, এ ইয়ং ম্যান প্রেজেন্টেড উইথ অ্যানাসার্কা, মেনশন 4 ইম্পর্টেন্ট কজেস অফ দিস কন্ডিশন। অ্যানাসার্কা 4টা ইম্পর্টেন্ট কজ। How will you proceed to confirm such to be a nephrotic syndrome? Write 3 important complications of nephrotic syndrome. আচ্ছা, প্রথম কোশ্চেন যদি আমি বলি যে একটা ইয়ং ম্যান অ্যানাসার্কা নিয়ে আসছে, 4টা ইম্পর্টেন্ট কজ অফ দিস কন্ডিশন, তো অ্যানাসার্কার 4টা কজ তো আমরা পারবোই। নেফ্রোটিক সিনড্রোম ডিউ টু এনি কজ, তারপরে সিএলডিতে অ্যানাসার্কা হয়, অন্যান্য যদি কোনো কারণে হয় যে পটিলজিং অ্যান্ট্রোপ্যাথি হয়ে হাইপোঅ্যালুমিনিয়া হয়ে অ্যানাসার্কা হতে পারে। অনেক সময় হার্ট ফেলিওরের পেশেন্ট হতে পারে, যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, ইয়ং হলে যে হতে পারবে না তা না, অ্যানাসার্কা হতে পারে। হ্যাঁ, কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশনে হাইপোপ্রোটিনেমিয়া হয়ে অ্যানাসার্কা হতে পারে। ওকে, সো এগুলি একটু বলে দিতে পারবো আমরা সবই বলে দিতে পারবো। হাউ উইল ইউ প্রসিড টু কনফার্ম সাচ টু বি এ কেস অফ নেফ্রোটিক সিনড্রোম? ওই যে নেফ্রোটিক সিনড্রোমের 4টা পয়েন্ট এস্টাবলিশ করলেই হলো। জেনারেল এডিমা তো আছে, সাথে হাইপোঅ্যালবুমিনিয়া আছে কিনা দেখতে হবে, হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে কিনা দেখতে হবে, নেফ্রোটিক রেসপোডিনিউরিয়া আছে কিনা দেখতে হবে। 4টা মিলে গেলেই নেফ্রোটিক সিনড্রোম। রাইট 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি? নেফ্রোটিক সিনড্রোমের কমপ্লিকেশন বলতে গেলে একটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে এটা একটা হাইপার কোয়াগুলেবল স্টেট করে। ওকে, তাহলে হাইপার কোয়াগুলেবল স্টেট করার কারণে অনেক জায়গায় থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, রেনাল ভেইন থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি থ্রম্বোএম্বলিজম হতে পারে, ইভেন ডেথ হতে পারে ডিউ টু দিস সর্টস অফ কমপ্লিকেশন। আর কি হয়? ইনফেকশন খুবই কমন, যেহেতু নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, নেফ্রোটিক সিনড্রোমে অনেক কমপ্লিমেন্ট, ইমিউনোগ্লোবুলিন সব বের হয়ে যায়। হ্যাঁ, সো খুব বেশি সাসেপ্টেবল টু ইনফেকশন থাকে এই পেশেন্টগুলো, বাচ্চাগুলো, মানুষগুলো। আচ্ছা, আর একটা হচ্ছে যে রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। লাস্ট কোশ্চেন আজকের জন্য, a 30 years female presented with anasarca, routine examination of urine reveals massive proteinuria. What is your diagnosis? Enumerate 4 secondary cause of this. Outline the plan of management of this patient. তার মানে সেকেন্ডারি গ্লোমেরুলোনেফ্রাইটিসের কজ তোমরা জানতে চাইছো। অ্যানাসার্কা নিয়ে আসছে, ইউরিনে ম্যাসিভ প্রোটিনুরিয়া আছে, তাহলে সেকেন্ডারি জিএন কি, সেকেন্ডারি কজ কি হতে পারে? ডায়াবেটিস হতে পারে, টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, যে লং স্ট্যান্ডিং টাইপ 1 ডায়াবেটিস, এরকম প্রোটিনুরিয়া হতে পারে। লুপাস নেফ্রাইটিস এরকম হতে পারে সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজের মধ্যে কোনো ধরনের ম্যালিগনেন্সি হতে পারে, ইয়ং এজে যে ম্যালিগনেন্সি হবে না এমন কোনো কথা নাই, হতে পারে। ওকে, লুপাস, লুপাস বলেছি কিনা? হ্যাঁ, লুপাস নেফ্রাইটিস অবশ্যই আসতে হবে। আর প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস এটাও মাথায় রাখতে হবে, আইজিএ নেফ্রোপ্যাথি, এফএসজিএস, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এরকম আর্লি এজে প্রেজেন্ট করে। আর আউটলাইন দ্য প্ল্যান অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। ম্যানেজমেন্ট বললেই একদম হিস্ট্রি থেকে শুরু করে দিবা, সবগুলি টাচ করবা, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। আজকে এই পর্যন্তই থাকলো। আমার মনে হয় যে আজকে যে এরকম কোশ্চেন বারে বারে আসছে, এরকম কোশ্চেন আসতে থাকলে আসলে আর খুব বেশি ক্লাসের প্রয়োজন হবে না। আমি নেক্সট বাকি কোশ্চেনগুলো একটু সর্ট আউট করার চেষ্টা করব সময় করে। যদি প্রয়োজন হয় বেছে, যদি কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে কোনো ক্লাস নিতে হয়, আমি তাহলে সেটা নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।